ब्रजवल्लभपुर से मिक्स मिर्ची हमारा चैनल प्लीज सब्सक्राइब। একদম ঠিক বলেছেন। আজ আমরা এই ব্রজবল্লভপুরের এটা দক্ষিণ ২৪ পরগনার পাথরপটিমা ব্লকে এখানকার এই অসমাপ্ত সেতুর ব্যাপারটা নিয়েই কথা বলবো। একটা অনুসন্ধানী প্রতিবেদন হাতে এসছে যেটা প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা মানে PMGSY এর অধীনে এই কাজটা কেন হলো না সেই নিয়ে বেশ কিছু তথ্য সামনে এনেছে। হ্যাঁ, আর আমাদের আজকের এই গভীর অনুসন্ধানের লক্ষ্যটা কি? আমরা বোঝার চেষ্টা করব কেন এই সেতুটা শেষ পর্যন্ত হলো না, এর ফলে ওখানকার মানুষদের জীবনটা ঠিক কীরকম দুর্বিষহ হয়ে উঠেছে, মানে দৈনন্দিন জীবনে কি প্রভাব পড়ছে, আর এর পেছনে প্রশাসনিক ব্যর্থতা বা দুর্নীতির অভিযোগগুলোই বা ঠিক কি। চলুন তাহলে গভীরে যাওয়া যাক। প্রথমেই একটুখানি ব্রজবল্লভপুরের ভৌগোলিক অবস্থানটা বুঝে নেওয়া দরকার, বুঝলেন? এটা সুন্দরবনের একটা দ্বীপ এলাকা, চারিদিকে নদী নালা দিয়ে ঘেরা, মূল ভূখণ্ড থেকে বলতে গেলে প্রায় বিচ্ছিন্ন। মানুষের যাতায়াতের ভরসা বলতে গেলে এখনও সেই নৌকো বা বেশ ঝুঁকিপূর্ণ জলপথ, অনেক জায়গায় ভাঙা জেটি, নড়বড়ে সাঁকো। আর প্রতিবেদন বলছে বর্ষার সময় তো অবস্থা আরও খারাপ হয়ে যায়। ভাবা যায়? ওহ, আর এই যে বিচ্ছিন্নতা, এর সবচেয়ে খারাপ দিকটা তো নিশ্চয়ই স্বাস্থ্য পরিষেবা, তাই না? ঠিক তাই। জরুরি চিকিৎসা মানে ধরুন কারো হার্ট অ্যাটাক হলো বা ধরুন কোনো প্রসূতি মা তার হঠাৎ ডেলিভারির সময় এগিয়ে এলো, তাদের হাসপাতালে নিয়ে যাওয়াটাই প্রায় অসম্ভব হয়ে পড়ে। কি বলছেন? কিভাবে নিয়ে যান তাহলে? ওই যে খাটিয়া মানে স্থানীয়রা যাকে ডুলি বলেন, তাতে চাপিয়ে নদী পার করতে হয়। প্রতিবেদনে এমন ঘটনার কথাও লেখা আছে যেখানে মাঝ নদীতে নৌকার জন্য হয়তো একজন প্রসব যন্ত্রণায় কাতর মহিলা অপেক্ষা করছেন, অসহায়ের মতো, শিউরে ওঠার মতো। আর সময় মতো চিকিৎসা না পেলে কি হতে পারে সেটা তো বুঝতেই পারছেন। মর্মান্তিক ঘটনাও ঘটেছে। এটা শুধু যাতায়াতের অসুবিধা নয়, এটা একেবারে জীবন মরণের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ব্রজবল্লভপুরে। ভাবতেও কষ্ট হচ্ছে। আচ্ছা, শুধু স্বাস্থ্য নয় নিশ্চয়ই, ছেলে মেয়েদের পড়াশোনা বা ধরুন চাষবাস, রোজগার পাতি, এগুলোর ওপর কি প্রভাব পড়ছে? অবশ্যই পড়ছে। ছাত্রছাত্রীরা, বিশেষ করে মেয়েরা, বেশি দূর পড়াশোনা করতে যেতে পারছে না। স্কুল ছুটের সংখ্যা বাড়ছে। কৃষকরা তাদের ফসল, ধরুন ধান বা মাছ, ঠিক সময়ে বাজারে নিয়ে যেতে পারছেন না, ফলে ভালো দামও পাচ্ছেন না। মানে একটা দারিদ্র্যের দুষ্টচক্র তৈরি হয়েছে। আর এই সব কিছুর কেন্দ্রে কিন্তু ওই অসমাপ্ত সেতুটা। আচ্ছা, এই সেতুটা তো প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা মানে PMGSY এর টাকায় হওয়ার কথা ছিল। এই প্রকল্পের তো মূল লক্ষ্যই গ্রামীণ যোগাযোগ বাড়ানো, সব ঋতুতে যাতে যাতায়াত করা যায় সেরকম রাস্তা বা সেতু তৈরি করা। তাহলে কাজটা আটকে গেল কেন? প্রতিবেদনের মূল অভিযোগটা কি? দুর্নীতি? হ্যাঁ, প্রতিবেদন কিন্তু সরাসরি দুর্নীতির দিকেই আঙুল তুলছে। দুটো বড় অভিযোগ সামনে আসছে। এক, জমি অধিগ্রহণে নাকি ঘুষ চাওয়া হয়েছে। দেখুন, জমি নেওয়ারটা একটা আইন আছে, 2013 সালের আইন, RFCTLAR অ্যাক্ট। এমনকি কলকাতা হাইকোর্টেরও নির্দেশ আছে এই আইন মেনে ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু অভিযোগ উঠছে আইন কানুন বা কোর্টের নির্দেশ কোনো কিছুর তোয়াক্কা না করে স্থানীয় কিছু প্রভাবশালী লোক, এমনকি কিছু সরকারি আধিকারিকের বিরুদ্ধেও ঘুষ চাওয়ার অভিযোগ উঠছে। আইন থাকা সত্ত্বেও ঘুষের দাবি। আচ্ছা, আর দ্বিতীয় অভিযোগটা? দ্বিতীয়টা আরও মারাত্মক। ঠিকাদার নিয়োগে নাকি কাটমানি মানে বেআইনি কমিশন লেনদেন হয়েছে। PMGSY প্রকল্পে তো স্বচ্ছতার জন্য টেন্ডারিং হওয়ার কথা, মানে অনলাইনে সবটা হবে, সবচেয়ে কম টাকায় যে ভালো কাজ করবে সে বরাত পাবে। কিন্তু এখানে অভিযোগ হচ্ছে সেই নিয়ম মানা হয়নি। মোটা টাকার কমিশনের বিনিময়ে পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়া হয়েছে। তার মানে পুরো ব্যাপারটাই অস্বচ্ছ। কিন্তু সরকারি কাজে তো একটা নজরদারির ব্যবস্থা থাকার কথা, তাই না? মানে তথ্যের স্বচ্ছতা। ঠিক এখানেই কিন্তু সমস্যাটা আরও জটিল হচ্ছে। দেখুন, PMGSY প্রকল্পের কাজের কতটা অগ্রগতি হলো, কত টাকা খরচ হলো, এই সব তথ্য তো জনগণের জানার অধিকার আছে। তার জন্য একটা সরকারি পোর্টালও আছে, OMAS মানে OMS.nic.in। কিন্তু প্রতিবেদন বলছে এই পোর্টালটা নাকি কার্যত অকেজো, মানে কোনো তথ্যই আপডেট করা হয় না। কি আশ্চর্য! হ্যাঁ, এই যে তথ্যের ব্ল্যাকআউট, এটা আসলে কি? এটা তো জবাবদিহিতা এড়ানোর একটা রাস্তা তৈরি করে দিচ্ছে, তাই না? যে ব্যবস্থাটা স্বচ্ছতার জন্য বানানো, সেটাই উল্টে অস্বচ্ছতা আর দুর্নীতিকে আড়াল করার একটা হাতিয়ার হয়ে উঠছে। কিন্তু এটা কি শুধু ব্রজবল্লভপুরের একটা বিচ্ছিন্ন ঘটনা, নাকি এটা আরো বড় কোনো সমস্যার ইঙ্গিত? মানে রাজ্য জুড়ে কি এরকমই চলছে? প্রতিবেদন কিন্তু একটা খুব চিন্তার বিষয় সামনে এনেছে।
লোকসভায় দেওয়া সরকারি তথ্য অনুযায়ী 2022 সালের জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গে পিএমজিএসওয়াই এর তৃতীয় পর্যায়ে মানে পিএমজিএসওয়াই 3-তে প্রায় 6,887 কিলোমিটার রাস্তা তৈরির লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু জানেন, 1 কিলোমিটার রাস্তার জন্য কোনো অনুমোদন বা স্যাংশন আসেনি। 1 কিলোমিটারও না? এটা বিশ্বাস হচ্ছে না। মানে পশ্চিমবঙ্গের গ্রামীণ সড়কের এই এত বড় একটা কেন্দ্রীয় প্রকল্প কার্যত থমকে আছে। অন্যান্য রাজ্যের তুলনায় এটা কীরকম? হ্যাঁ, এটাই তথ্য। যেখানে দেখুন মধ্যপ্রদেশ, ওড়িশা বা আসামের মতো রাজ্যগুলো তাদের লক্ষ্যমাত্রার অনেকটা কাজ করে ফেলেছে বা সেদিকে এগোচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গের এই অবস্থাটা কিন্তু সত্যিই মানে একটা বড়সড় প্রশাসনিক ব্যর্থতা বা স্থবিরতার দিকেই ইঙ্গিত করছে। এটা শুধু ব্রজবল্লভপুরের সমস্যা নয়, বোঝা যাচ্ছে। তাহলে এই যে বিরাট ব্যর্থতা, এই যে স্থবিরতা, এর দায়টা কার? প্রতিবেদন কাদের দিকে আঙুল তুলছে, মানে ব্লক লেভেল থেকে রাজ্য লেভেল পর্যন্ত? দায়টা মনে হচ্ছে অনেকের উপরই বর্তায়। প্রতিবেদন অনুযায়ী একদম ব্লক লেভেলে যদি দেখেন, বিডিও বা সমষ্টি উন্নয়ন আধিকারিক, জেলা স্তরের ডিএম বা জেলা শাসক, আর বিশেষ করে এডিএম ল্যান্ড অ্যাকুইজিশন মানে ভূমি অধিগ্রহণের দায়িত্বে যিনি আছেন, তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এছাড়াও স্থানীয় সাংসদ মানে যিনি আইনসভার প্রতিনিধি, তারও তো একটা দায়িত্ব থাকে। আর রাজ্য স্তরে যারা এই প্রকল্পটা রূপায়ণ করার দায়িত্বে মানে ডব্লিউবিএসআরডিএ বা পূর্ত দপ্তর পিডব্লিউডি, তাদের নজরদারি বা পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রেও গাফিলতির অভিযোগ উঠছে। পরিস্থিতিটা তো খুবই হতাশাজনক লাগছে। এই যে একটা অচলায়তন তৈরি হয়েছে, এটা ভাঙার কোনো পথ কি দেখিয়েছে প্রতিবেদনটা? সাধারণ মানুষ কি করতে পারে? হ্যাঁ, একটা রূপরেখা দেওয়ার চেষ্টা করা হয়েছে। প্রথমত, সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করে, যেমন এই জমি অধিগ্রহণ আইনটা, হাইকোর্টের নির্দেশ, টেন্ডারিংয়ের নিয়ম, এগুলো সব গুছিয়ে একটা জোরালো অভিযোগপত্র তৈরি করা। দ্বিতীয়ত, মিডিয়ার সাহায্য নেওয়া, বিষয়টাকে সাধারণ মানুষের সামনে আনা, যাতে প্রশাসনের উপর একটা চাপ তৈরি হয়। মাদুরাই বা গাজীপুরের মতো কিছু জায়গার উদাহরণও দেয়া হয়েছে, যেখানে নাগরিকরা উদ্যোগ নিয়ে কিছুটা সাফল্য পেয়েছেন। আচ্ছা, আর নির্দিষ্ট দাবি দেওয়া কিছু, মানে ঠিক কি চাওয়া যেতে পারে? প্রতিবেদন 3টে স্পষ্ট দাবির কথা বলছে। 1, এই যে এতগুলো অভিযোগ উঠছে, এগুলোর একটা নিরপেক্ষ এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ করতে হবে। 2, যেহেতু ওই OMMS পোর্টালটা কাজের নয়, তাই প্রকল্পের সব কাগজপত্র মানে ধরুন ডিপিআর, ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট, টেন্ডারের নথি, খরচের হিসেব, এগুলো সব তথ্যের অধিকার আইন বা অন্য কোনো উপায়ে প্রকাশ করতে হবে। আর 3 নম্বর, সবচেয়ে জরুরি, সেতু তৈরির কাজটা আবার চালু করে কবে শেষ হবে তার একটা নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করতে হবে এবং সেটা মেনে চলতে হবে। তাহলে সবটা মিলিয়ে যা বুঝলাম, ব্রজবল্লভপুরের এই অসমাপ্ত সেতুটা শুধু কয়েকটা পিলার বা কংক্রিটের ঢাঁচা নয়, এটা আসলে একটা ভেঙে যাওয়া প্রতিশ্রুতি। এটা একটা প্রশাসনিক ব্যর্থতার চরম উদাহরণ। আর সাধারণ মানুষের একেবারে প্রাথমিক অধিকারগুলো, স্বাস্থ্য, শিক্ষা, ভালোভাবে বেঁচে থাকার অধিকার, সেগুলো কিভাবে লঙ্ঘন করা হচ্ছে তারই একটা জ্বলজ্বন্ত প্রমাণ। দুর্নীতির যে অভিযোগগুলো উঠছে, আর তার সাথে গোটা রাজ্যে এই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় প্রকল্পের এমন থমকে থাকা, সব মিলিয়ে ব্যাপারটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ। একদম। আর শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই থেকে যায়, তাই না? যখন উন্নয়নের জন্য আসা প্রতিশ্রুতি বা প্রকল্প এরকম দুর্নীতির জালে আটকে যায়, তখন কি শুধু কংক্রিট ভাঙে, নাকি তার সাথে ভেঙে যায় সাধারণ মানুষের বিশ্বাস, তাদের একটু ভালো থাকার স্বপ্ন? এই ভাঙা বিশ্বাসের সেতুটা আবার জোড়া লাগবে কিভাবে, এটাই হয়তো সবচেয়ে বড় প্রশ্ন।